ভালোবাসা, যা প্রায় সবার জীবনেই আসে অজান্তে। কারো কাছে এটা দুর্বলতা, আবার কারো কাছে শক্তি। কারোর জীবনে সুখ, আবার কারোর জীবনে দুঃখ। এই সব কিছুই আছে ভালোবাসাতে। আর আছে সন্দেহ, আর সেই সন্দেহ মেটাতে খেলতে হয় গোপেন ওপেন, একটি বিপজ্জনক খেলা। আজ এই খেলা খেলবে আমাদের গল্পের শ্রীমন্তিনী। কি এই খেলা, এর পরিণতি কি হতে পারে জানতে হলে শুনতে থাকুন আজকের গল্প, প্রজিত গুপ্তের লেখা গোপেন ওপেন। শ্রীমন্তিনী নিজের ঘরে বসে গোপেন ওপেন খেলছে। গোপেন ওপেন একটি বিপজ্জনক খেলা। শ্রীমন্তিনী জানে এই খেলার পরিণতি ভয়ঙ্কর হতে পারে, তবুও সে খেলবে। মেয়েদেরই এক সমস্যা, 17 থেকে 18 বছর বয়সের মধ্যে প্রেমে পড়লে তারা যে কোনো রকম বিপজ্জনক কাজ করতে পারে, কোনো কিছুতেই আর তোয়াক্কা করে না। শ্রীমন্তিনীর বন্ধু দিশা মাঝে মাঝেই সিরিয়াস মুখ করে নানা ধরনের সব উদ্ভট থিওরি বলছে। শ্রীমন্তিনী নাম দিয়েছে দিশা থিওরি। প্রেমের ব্যাপারেও দিশা থিওরি রয়েছে। দিশা বলেছে, ঠিক দুপুরবেলা যেমন ভূতে মারে ঢেলা, তেমনই এই বয়সে প্রেমে পড়লে মেয়েদের ঘাড়ে ভূত চাপে। বন্ধুরা অবাক হয়ে বলল, ভূত? প্রেমের সঙ্গে ভূতের কি সম্পর্ক? দিশা গম্ভীর মুখ করে বলেছে, অবশ্যই আছে। ভূতের নাম একটু বড়, বাংলা ইংরেজি মেশানো। নাম হলো যা হবে হোক ডোন্ট কেয়ার। এই ভূত মারাত্মক, ব্রেনে ঢুকেই অপারেট করে। অন্য ভূত যেমন ভয় পাওয়ায়, যা হবে হোক ডোন্ট কেয়ার ভূত উল্টো করে, ভয় তাড়ায়, আর তাতেই যা বিপদ হওয়ার হয়ে যায়। বন্ধুরা বলে, বিপদ কেন? ভয় না থাকাটা তো ভালোই। দিশা বিজ্ঞ বিজ্ঞ ভাব করে বলে, ভালো না মন্দ জানি না, তবে এই ভূতের ঠেলায় বিপদ মাস্ট। বন্ধুরা হেসে বলল, ধুর, যত সব হিজিবিজি সব থিওরি, একটা উদাহরণ দে। দিশা বলল, দেব, রাগ করতে পারবি না কিন্তু। বন্ধুরা বলল, ঠিক আছে, রাগ করবো কেন? দিশা অহেলির দিকে চোখ সরু করে তাকিয়ে বলল, সেদিন তোর পা মচকে গেছিল কেন? অহেলি ভুরু কুচকে বলল, মানে আমার পা মচকানোর সঙ্গে বিপদের কী সম্পর্ক? তোর ভূতেরই বা কী সম্পর্ক? দিশা বলল, আহা, তুই সকালের সামনে বল না কেন পা মচকে ছিল। অহেলি এবার নার্ভাস হেসে কাঁধ ঝাঁকিয়ে বলল, পা আবার কেন মচকাবে? যে কারণে পা মচকায় সে কারণে মচকেছে। বন্ধুরা এবার অহেলিকে চেপে ধরে বলল, বল না, গর্তে পা পড়ে গেছিল, সিঁড়িতে পা মচকেছিস, নাকি হিল বিট্রে করেছে? অহেলি ঢোক গিলে আমতা আমতা করে বলল, ওসব কিছু নয়, বাস থেকে নামতে গিয়ে। দিশা মুচকি হেসে বলল, কোন বাস? কোন বাস থেকে নামতে গিয়েছিলি? রানিং বাস নাকি থামা বাস? অহেলির মুখ চোখ লাল হয়ে গেল। সে রাগ করে বলল, এই প্রশ্নের মানেটা কি? থামা বাস থেকে নামতে গিয়ে হোঁচটটা খাবো কেন? বাসটা চলছিল, স্পিড কমালে আমি নামতে গেলাম, গিয়ে ডান পাটা। বন্ধুরা রাগ দেখিয়ে বলল, বলিস কি রে, রানিং বাস থেকে নামছিলি? তোর মাথাটা খারাপ হয়ে গেছিল নাকি? ইস, বড় কোনো কেলেঙ্কারি হয়নি যা, তাই অনেক। পা ভেঙে যেতে পারতো, তোর একটু ভয় করলো না? মনে হলো না বিপদ হতে পারে? দিশা মুখ গম্ভীর করে বলল, আমি কি হাটে হাড়ি ভাঙতে পারি? তোমরা কি আমাকে সেই পারমিশন দিচ্ছ? অহেলি আঙ্গুল তুলে বলল, খবরদার দিশা, একদম বাজে কথা বলবি না। অহেলির এই শাসানি শুনে সকলের ইন্টারেস্ট 100 গুণ বেড়ে গেল। সকলে মিলে দিশাকে চেপে ধরে বলল, তোকে বলতেই হবে দিশা, বল না কি হয়েছে। দিশা ভাজা মাছটি উল্টে খেতে জানে না এমনই টাইপ গলা করে বলল, অহেলির দোষ নেই, বেচারিকে তোরা কিছু বলিস না। সেদিন ফুটপাতে বিকেলে ওর ঘাড়ে চেপেছিল যা হবে হোক ডোন্ট কেয়ার ভূত। সেই ঘাড় ধরে রানিং বাস থেকে ওকে নামিয়ে দিয়েছিল। তার কারণ, সেই সময় হঠাৎ অহেলি দেখতে পায় রাস্তার ওপাশে ফুটপাতে হাঁড়ি দাঁড়িয়ে আছে, বাসের জন্য অপেক্ষা করছে।
বাস এলেই ফটাস করে উঠে ভ্যানিশ হয়ে যাবে। অহেলির মন এলোমেলো হয়ে গেল। সে আগু পিছু না ভেবে রানিং বাস থেকে দিল লাফ। ব্যাস, পাও মচকে গেল। বন্ধুরা চোখ বড় বড় করে বলল, হাঁড়ি? সেটা কি? দিশা কোনো উত্তর দেওয়ার আগেই অহেলি তার উপর ঝাঁপিয়ে পড়ল। দিশা মাথার উপর দু হাত তুলে হাসতে হাসতে বলল, বাঁচাও, বাঁচাও আমাকে। শুভ্রজিৎকে অহেলি হাঁড়ি নামে ডাকে, হাতরের ডাক। এই ছেলের মুখ নাকি সবসময় হাঁড়ির মতো গোমড়া হয়ে থাকে। এমনকি সে যখন অহেলির সঙ্গে ঘুরে বেড়ায়, রাস্তায় কফি খায়, পাশে বসে সিনেমা দেখে, তখনও তার মুখ গোমড়া। অহেলির এই গোপন হাঁড়ি কাহিনী বন্ধুরা অনেকেই জানতো না। দিশা কোনোভাবে জেনে ফেলেছে। কি করে সকলের সামনে ফাঁস করা যায় তককে তককে ছিল। সেদিন চান্স পেয়েই বলে দিয়েছে। বাস থেকে নামতে গিয়ে অহেলির পা মচকে ছিল ঠিকই, কিন্তু শুভ্রজিৎ কোনোভাবেই তার জন্য দায়ী নয়। অহেলির গোপন কথা ফাঁস করার জন্যই দিশা খানিকটা রং লাগিয়েছে। দিশা থিওরি, সত্যি হোক আর ঠাট্টাই হোক, সীমন্তিনীকে যে এখন বিপজ্জনক খেলা খেলতে হচ্ছে এটা সত্যি। খেলার সময় তার বুক দূর দূর করছে। খেলা যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ডিনারের পর সীমন্তিনীর রাত জেগে খানিকটা লেখাপড়া করে। ছোটোবেলা থেকেই অভ্যেস। কয়েক বছর আগে পর্যন্ত মা পাশে বসে থাকতো, এখন পারেন না। অফিসের চাপ বাড়ছে, বাড়িতে ফিরে টায়ার্ড হয়ে ডিনার করতে করতেই ঢুলতে শুরু করে। মা বলেছে, সিমন, তুমি বড় হয়েছো, আগের মতো ভয় পাওয়ার কিছু নেই। নিজের ঘরে একা বসেই পড়তে পারবে, আমাকে ডিস্টার্ব করবে না। আমি ঘুমোতে চললাম। সীমন্তিনীর শুকনো মুখ করে বলেছে, ঠিক আছে, তাই হবে, আমি একাই পড়ব। মা বলেছে, গুড গার্ল, তবে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? মা বলল, রাতে পড়ার সময় তুমি কম্পিউটার নিয়ে বসবে না, কেমন? তারপর থেকে সীমন্তিনী একাই ঘরে বসে পড়ে এবং কম্পিউটারে খেলে না। তবে বড় হয়ে গেলেও মাঝে মাঝে হালকা ভয় ভয় করে, অনেকটা শীত শীত করার মতো। তখন ঘরের জানলা দরজা বন্ধ করে দেয়। অবশ্য আজ দরজা বন্ধ করার কারণ ভয় নয়, হঠাৎ যেন কেউ ঘরে ঢুকে না পড়ে, সেই জন্যেই এই ব্যবস্থা। ডিনারের কিছুক্ষণের মধ্যেই মা, বাবা, ঠাকুমা ঘুমিয়ে পড়েছে। 75 বছরের ঠাম্মা আগে নাক ডাকত না, এখন অল্প অল্প ডাকা শুরু করেছে। পাশের ঘর থেকে আওয়াজ শোনা যায়। চেয়ারে বসে পড়েছে সীমন্তিনী, সেই সঙ্গে গোপেন ওপেন খেলছে। এই খেলায় তাকে শিখিয়েছে অনুলিপি। অনুলিপি তার 5.5 জন বেস্ট ফ্রেন্ডের একজন। আগেকার দিনের নিয়ম ছিল বেস্ট ফ্রেন্ড হবে একজন, সে নিয়ম বদলে গিয়েছে। বদলাবে না কেন? এখন ফ্রেন্ডের সংখ্যাও বেড়েছে। বাবা কাকেদের সময় পড়া আর স্কুল কলেজের বন্ধুত্বেই লিস্ট শেষ হয়ে যেত, এখন হয় না। এখন নানা রকম বন্ধু। ক্লাসে পড়ার সময় ক্লাস ফ্রেন্ড, ফ্ল্যাটে থাকার সময় ফ্ল্যাট ফ্রেন্ড, কম্পিউটারে চ্যাট করার জন্য চ্যাট ফ্রেন্ড, কোচিংয়ে পড়তে হয় বলে কোচিং ফ্রেন্ড, আর কিছু বন্ধু থাকে যারা আজ আছে কাল নেই টাইপ, এরা হলো ফ্ল্যাটিং ফ্রেন্ড। এত বন্ধু থাকলে বেস্ট ফ্রেন্ডের সংখ্যা তো বাড়বেই। অনুলিপি হলো সীমন্তিনীর কোচিংয়ের বেস্ট ফ্রেন্ড। একমাত্র তাকেই সীমন্তিনী রায়ানের কথাটা বলেছে। ঘটনা শুনে অনুলিপি বলল, কদিন? সীমন্তিনী লজ্জা পাওয়া মুখে বলল, কদিন মানে? অনুলিপি গম্ভীর গলায় বলল, প্রেমে কদিনের? বেশি দিন নয়, 1 মাস। অনুলিপি বলল, পরীক্ষা নিয়েছিস? সীমন্তিনী আকাশ থেকে পড়ল। টানা টানা চোখ বড় করে বলল, পরীক্ষা? পরীক্ষা নিয়ে কি করব? পরীক্ষার সাজেশন নিতে গিয়েই তো ঘটনাটা ঘটেছে। একদিন রায়ান আমাকে বলল তার কাছে নাকি কেমিস্ট্রির খুব ভালো সাজেশন আছে, লাগলে দিতে পারে। অনুলিপি ভুরু কুঁচকে বলল, কোচিংয়ে আমরা এতজন ছেলে মেয়ে থাকতে থাকতে তোকেই কেন সাজেশনটা দিতে চাইল? সীমন্তিনী ঠোঁটের কোণায় হেসে বলল, এটাই তো আমি জানতে চেয়েছিলাম। আর তখন অনুলিপি থমকে যাওয়ায় সীমন্তিনীর দিকে তাকিয়ে বলল, তখন কি? বলল, আমি তোমাকে ভালোবাসি। সীমন্তিনী ঝলমলে হেসে বলল, যা, এখন ওই রকম ন্যাকা ন্যাকা কথা কেউ বলে নাকি? বললে প্রেম টেম তো দূরের কথা, কোনোদিন ওই ছেলের মুখের দিকে তাকাতাম না। অনুলিপি কৌতূহল নিয়ে বলল, তবে কি বলল রায়ান? কিছুই বলেনি,
চুপ করেছিল। অনুলিপি গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, বুঝেছি, সাইলেন্স কেস, নিঃশব্দে প্রেম নিবেদন, এটাই সন্দেহজনক। সীমন্তিনী অবাক হয়ে বলল, সন্দেহজনক? এর মধ্যে তুই সন্দেহের কী পেলি? এখনও পাইনি, তবে ভবিষ্যতে পাবো না এমনটাও নিশ্চিন্তে বলতে পারছি না। নিঃশব্দ প্রেম একটি জটিল কেস। রায়ান কি আর অন্য কোনো মেয়েকে এই প্রেম নিবেদন করেনি? শুধু তোকেই করেছে? সীমন্তিনী এবার বিরক্ত হয়ে বলল, তোর যত বাজে কথা, রায়ান সেরকম ছেলে নয়। অনুলিপি চোখ কপালে তুলে বলল, বাপরে, 1 মাসেই চিনে ফেলেছিস কেমন ছেলে? সরি, আমি তোর সঙ্গে একমত হতে পারছি না সীমন্তিনী। সাজেশন তো শুধু কেমিস্ট্রির হয় না, ম্যাথসের হয়, ফিজিক্সের হয়। যাদের বায়োলজি 4th সাবজেক্ট তাদের বায়োলজিতেও হয়। সেই সাবজেক্টের কারণে ক্রাশ হলে বলে 4th সাবজেক্ট প্রেম। যা কসব কথা। আর কাকে কাকে রায়ান অকাতরে সাজেশন বিলি করেছে শুনি? সীমন্তিনী রেগে গিয়ে বলল, তুই একটা ভালো ছেলে নামে এসব বলছিস কেন? সত্যি যদি অন্য কাউকে ও সাজেশন দিত আমি কি জানতাম না? অনুলিপি হেসে বলল, কি করে জানবি? সাইলেন্স প্রেম কি জানা যায়? তোরটা কি আমরা জানতে পেরেছিলাম? এই প্রেম শুধু যে বলে আর যে শোনে সেই দুজনই বুঝতে পারে। সীমন্তিনী একটু থম মেরে গেল। কথাটা শুনে ভালো লাগছে না, আবার যুক্তিটা ফেলাও যাচ্ছে না। সত্যি সত্যি রায়ন আর কাউকে? না 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 না, তা কী করে হয়? রায়নের সঙ্গে তার কত কথা হয়। যেদিন কোচিং থাকে না সেদিন মোবাইলে হয়, কম্পিউটারে হয়, না হলে মেসেজে হয়। একদিন তো মোবাইলে চুমুও খেয়েছে। ফোন ছাড়ার পর কতক্ষণ যে গা শিরশির করেছে। অনুলিপির কথায় ঘাবড়ে এসব ছাইপাস ভাবা মোটেও ঠিক নয়, হিংসুটি একটা। বেস্ট ফ্রেন্ড বলে কিছু বলতে পারছে না। নর্মাল ফ্রেন্ড হলে এতক্ষণে নিশ্চয়ই ঝগড়া করে কথা বন্ধ করে দিত। বেস্ট ফ্রেন্ডের সঙ্গে চট করে কথা বন্ধ করা যায় না। তবু সীমন্তিনী জোর গলায় বলল, রায়ান কিছুতেই এসব কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। অনুলিপি কিছুক্ষণ সীমন্তিনীর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, তোর পজিশন তো খুবই খারাপ দেখছি রে। ভয় হচ্ছে পরে মেয়ে দেবদাস না হয়ে যাস। পজিশন খারাপ তো খারাপ, তোর কি? তোকে রায়ানের কথাটাই বলাই ভুল হয়েছে। অনুলিপি ঠান্ডা গলায় বলল, খুব উচিত হয়েছে। তোর অবস্থা যাতে খারাপ না হয় তার জন্য তো একটা ব্যবস্থা করতে হবে। সেই কারণে বলছি, ওই ছেলেটার একটা পরীক্ষা নিয়ে নে, এক্সামিনেশন উইদাউট সাজেশন, সব আশঙ্কা দূর হয়ে যাক। তুই জেনে নিশ্চিত হ, রায়ান শুধু তোর আর শুধু তোরই। তার কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, বায়োলজি সব তোর জন্য। আর পরীক্ষায় যদি দেখিস গড়বড়ে রেজাল্ট, তাহলে এখনই মানে মানে কেটে পড়, নাহলে দেখবি একদিন ওই ছেলেটাই সাইলেন্টলি কেটে পড়েছে, যাকে বলে নিঃশব্দে পলায়ন। সীমন্তিনী গুম মেরে যায়। তার মন খারাপ লাগছে, একটু কান্না কান্নাও পাচ্ছে। অনুলিপি এসব কী বলছে? রায়ান কেটে পড়বে কেন? আবার অনুলিপির কথাগুলো ফেলতেও পারছে না। কি হবে? সীমন্তিনী কাঁদো কাঁদো গলায় বলল, আমি ওসব পরীক্ষা টরীক্ষা নিতে পারবো না, অন্য কিছু বল। রায়ানকে সরাসরি জিজ্ঞাসা করি। অনুলিপি হাত তুলে বলল, খবরদার, ওই কাজটি নয়। জিজ্ঞাসা করা মানেই তো সাজেশন দিয়ে ফেললি, রেডি হয়ে যাবে। আর তুই এত রেগে যাচ্ছিস কেন সীমন্তিনী? এটা তো এক ধরনের খেলা, খেলাটা একটু বিপজ্জনক। খেলার রেজাল্টেই বুঝতে পারবি রায়ান কেমন। সে কি তোকে পেয়ে খুশি, নাকি সাইলেন্টলি দিকে দিকে সাইলেন্ট প্রেম বিলি করে বেড়াচ্ছে? সীমন্তিনীর এবার কেমন যেন লাগছে। একে কি সন্দেহ বলে? কদিন ধরে মেঘা আর সুজিতার সঙ্গে রায়ান হেসে হেসে কথা বলছে না? বলছেই তো। সেদিন কোচিংয়ে স্যার আসার আগে মেঘা রায়ানের কাঁধে হাত দিয়ে বসেছিল। কেন? ঘরে কি আর কেউ ছিল না? কাঁধ কি শুধু রায়ানের একারই আছে? শুধু মেঘা কেন, শ্রীপর্ণা কনঙ্কার সঙ্গেও তো শনিবার ফুচকা খাচ্ছিল। শ্রীপর্ণা তাকে ডেকে বলল, তাড়াতাড়ি আয় সীমন্তিনী, আমাদের ফুচকা ফেস্টিভ্যাল হচ্ছে, স্পন্সার বাই রায়ান সেন। ফুচকা ফেস্টিভ্যাল? হ্যাঁ, তো আধিক্যতা কিসের? তখন মনে হয়নি, আজ মনে হচ্ছে। আচ্ছা, বুধবার কোচিংয়ে ঢোকার আগে তানিয়াকে খামে মুড়ে কী যেন একটা দিল না? কি দিল? সাজেশন? আবার সাজেশন? এবার কান মাথা ভোঁ ভোঁ করছে। সীমন্তিনী মাথা নিচু করল। অনুলিপি হেসে সীমন্তিনীর গায়ে একটা হাত রেখে বলল, এখনই ভেঙে পড়ার মতো কিছু হয়নি, আমি জাস্ট একটা পসিবিলিটির কথা বললাম।
তার মানে এই নয় সেটাই ঠিক হবে। এই কারণেই তো তোকে খেলাটা খেলতে বলছি। আমার পরিচিত 3 জন এই খেলাটা রেজাল্ট পেয়েছে। বিষয়টা গোপন বলে তাদের নাম বলতে পারবো না, তবে একটাই ভয়, খেলার পরে অঘটন কিছু একটা ঘটলেও ঘটতে পারে। সেই কারণেই খেলাটা ডেঞ্জারাস। 3 জনের মধ্যে 2 জনের প্রেম ঘ্যাচাং হয়ে গেছিল। সীমন্তিনী বলল, আমি কিন্তু এবার কেঁদে ফেলবো। অনু, তুই আমার মনের ভেতরে বিষ ঢুকিয়ে দিচ্ছিস, অবিশ্বাসের বিষ। অনুলিপি মুচকি হেসে বলল, বেস্ট ফ্রেন্ডের কাজই হলো সমাধান করা। এবার তুই সে কথা কানে ঢোকাবি না ডিলিট করে দিবি সেটা তোর ব্যাপার। সীমন্তিনী মিনমিন করে বলল, খেলাটা কি? অনুলিপি গলা নামিয়ে বলল, গোপেন ওপেন। গোপেন ওপেন? সে আবার কি? অনুলিপি একটু এগিয়ে এসে বলল, খেলার নাম। খেলায় একই মানুষের 2টো অস্তিত্ব থাকে, ডুয়েল এক্সিস্টেন্স। একটা ওপেন, সবাই জানে, অন্যটা গোপেন, কেউ জানে না। গোপন থেকেই নাম হয়েছে গোপেন। ওপেনের সঙ্গে কেমন মজার মিল হয়েছে না? সীমন্তিনীর চোখ ছানা বড়া হয়ে গেল। অনুলিপি এসব কি বলছে? সে বলল, 2টো অস্তিত্ব? সে আবার কি করে? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। অনুলিপি হালকা ধমক দিয়ে বলল, কেন পারছিস না? কেমিস্ট্রি ফিজিক্স তো দিব্যি মাথায় ঢোকে। ঠান্ডা মাথায় শোন, এই খেলায় একই সঙ্গে তোকে 2 জন হতে হবে। একজন হলি তুই, আসল সীমন্তিনী, আরেকজন হবে অন্য একটি নাম না জানা মেয়ে। তুই যখন প্রেম করবি, এই নাম না জানা মেয়েটি রায়ানের কাছে টানা প্রেম চেয়ে যাবে। সীমন্তিনী এবার তেড়ে ফুড়ে উঠে বসলো। আমাকে পাগল ভেবেছিস? ইয়ার কি হচ্ছে? একই সঙ্গে আমি 2 জন সাজবো কি করে, ভূত হয়ে? এসব উদ্ভট পরিকল্পনা বাদ দে, তোর গোপেন ওপেন চুল হয়ে যাক। অনুলিপি হেসে বল, আরে 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 উত্তেজিত হোস না, এটা কোনো ব্যাপারই না। তুই একটা ফলস ইমেল আইডি খুলতে পারিস, তারপর একই সঙ্গে তোর নিজের আইডি আর বানানো আইডি থেকে রায়ানের সঙ্গে কথা চালাতে পারিস। তবে আরও সহজ হয় যদি আরেকটা মোবাইল ম্যানেজ করতে পারিস। ফটফট মেসেজেই কাজ হয়ে যাবে। সীমন্তিনী বিড়বিড়ি করে বলল, কটা মেসেজে খেলা হবে? অনুলিপি ফিক করে হেসে বলল, তুমি কখন বুঝতে পারবে তোমার প্রেম সত্যি না মিথ্যে? তাকে অন্য কেউ বলে দিতে পারে? না, প্রেমে পড়ে দেখছি তুই বোকা হয়ে গেছিস। ভ্যারি স্যাড। মনে হচ্ছে না এরকম একটা ডেঞ্জারাস খেলা তুই খেলতে পারবি। বাদে, আমার বলারই ভুল হয়েছে। সীমন্তিনী বাড়িতে ফেরার সময় ঠিক করেছে সে খেলাটা খেলবে। সমস্যা হলো মোবাইল নিয়ে। এই বয়সে কারোর 2টো মোবাইল থাকে না, একটাই অনেক। সীমন্তিনী কোনো বন্ধুত্ব আবার তাও নেই, বাড়ি থেকে দেয় না, কড়া শাসন। সুরঞ্জনা, কৌশিকী, দেবত্রা, পূর্বাসীরা তো ওদের মায়ের মোবাইলেই ফোন ব্যবহার করে। বেশিক্ষণ কথা বললে মায়েরা কটমট করে চেয়ে থাকে। দেবত্রার মা তো আবার বাড়াবাড়ি রকমের কড়া। দেবত্রার মোবাইলে কথা বলার পর গোয়েন্দাগিরি চলে, নম্বর, মেসেজ সব চেক করা হয়। দেবত্রা অবশ্য তার মধ্যে স্বস্তিকের সঙ্গে দিব্যি প্রেম চালায়। ওদের কোড ল্যাঙ্গুয়েজ আছে, নিজেরাই বানিয়ে নিয়েছে। দেবত্রা সেগুলো সব ফাঁস করে না, 2-একটা বন্ধুবান্ধবের কাছে বলেছে। ক্যালকুলাসে গোলমাল মানে হলো তোমার জন্য মন কেমন, ফিজিক্সের প্রজেক্ট কমপ্লিট মানে হলো তোমাকে স্বপ্নে দেখেছি, কেমিস্ট্রির বন্ডে আটকেছি মানে হলো তোমাকে ছেড়ে থাকতে পারবো না। দেবতার মা এসব ধরবে কি করে? একটা গা ছমছমে অবস্থার মধ্যে দেবতার প্রেম চালিয়ে যায়। এই কারণেই তাকে কোনো মেয়ে হিংসেও করে, ভাবে ইস আমাদের মোবাইল না থাকলেও ভালো হতো, আমরাও এরকম ইন্টারেস্টিং পথে প্রেম করতে পারতাম। পদে পদে ধরা পড়ার ভয়, জলো প্রেমের চেয়ে ভয়ের প্রেম ঢের ভালো। যাই হোক, মোবাইলের ব্যাপারে সীমন্তিনীর বাড়িতে এত কড়াকড়ি নেই। তার মোবাইল ফোনের উপর কোনো গোয়েন্দাগিরি চলে না। এই ফোন ওপেন, নম্বর সবাই জানে। দ্বিতীয় গোপেন ফোনটা কোথায় পাবে? বন্ধুদের কারোর কাছ থেকে একটা ফোন ধার নিলে, এমন কেউ যার নম্বর রায়ান জানে না। কিন্তু এই বিপজ্জনক খেলার জন্য কেউ কি তার ফোন ধার দিতে রাজি হবে? মনে হয় না। তাছাড়া জানাজানি হওয়ার চান্স আছে। রায়ান যে একবার না একবার সেই নম্বরে ফোন করবে তাতে কোনো সন্দেহ নেই। তবে কি খেলা হবে না? এমন সময় সীমন্তিনীর ঠাম্মার মোবাইলটার কথা মনে পড়ে গেল। আরে, ঠাম্মার একটা মোবাইল আছে তো, বাবা ইমার্জেন্সির জন্য দিয়ে রেখেছেন। ঠাম্মা যখন বাড়িতে একা থাকেন তখন ওটাতে ফোন করে ঠাম্মার খোঁজ নেওয়া হয়। এই অবস্থায় ঠাম্মা অবশ্য বিরাট আপত্তি ছিল। তিনি বলেছিলেন, 74 বছর বয়সে এসব উদ্ভট যন্ত্রপাতির মধ্যে আমি নেই। আমি ও জিনিস ব্যবহার করতে পারবো না, করতে চাইও না।
তোমাদের খোঁজ ছাড়াই আমি ভালো থাকবো। তোমাদের অত চিন্তা করতে হবে না বাবা। সীমন্তিনীর বাবা বলেছিল, তোমাকে ব্যবহার করতে হবে না, আমরা বাইরে থেকে ফোন করলে শুধু ধরবে আর হ্যালো বলে আমাদের চিন্তাটা মুক্ত করবে। তারপরও ঠাম্মা আপত্তি করেছে, তবে ফোনটা শেষ পর্যন্ত তার কাছেই থেকে যায়। ফোনটা সর্বক্ষণই সুইচ অফ করা থাকে। ঠাম্মা পারতপক্ষে খোলে না, যখন সবাই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় তখন খুলে দেওয়া হয়। ঠাম্মা আর চোখে তাকিয়ে ঠেলে সরিয়ে দেয়। সীমন্তিনী দু একবার বাইরে থেকে ফোন করে দেখেছে। কিছু বলার আগেই ঠাম্মা গম্ভীর গলায় বলেছে, রং নম্বর। হাসতে হাসতে গড়িয়ে পড়েছে সীমন্তিনী। তবু রং নম্বর বলার সাথে সাথেই বোঝা যায় মানুষটা ঠিক আছে, পড়ে টড়ে যায়নি বা ঘরের চোর ডাকাতও ঢোকেনি। সীমন্তিনী আজই লুকিয়ে ঠাম্মার সেই ফোনটা নিয়ে এসেছে। এই মুহূর্তে তার টেবিলে পাশাপাশি দুটো ফোন রাখা, গোপেন আর ওপেন। প্রথমে ওপেন থেকে রায়ানের নাম্বারে মেসেজ পাঠালো সীমন্তিনী, কাল কোচিংয়ে আসবে। মুহূর্ত কানেকের মধ্যে উত্তর এলো, যত তাড়াতাড়ি পারি, তুমি দেরি করো না। কাঁপা হাতে সীমন্তিনী একই মেসেজ পাঠালো অচেনা নাম্বার থেকে, কাল কোচিংয়ে আসবে। উত্তর আসতে একটু সময় লাগলো। তুমি কে? বুকটা ধক করে উঠল সীমন্তিনীর। সে লিখল, আমি একটা মেয়ে, তোমার সঙ্গে কোচিংয়ে পড়ি। সঙ্গে সঙ্গে উত্তর এলো, তোমার নাম কি? সীমন্তিনীর ভুরু কুঁচকে গেল। নাম জানার এত আগ্রহ কিসের? কোনো গড়বড় মনে হচ্ছে। সে লিখল, চিনতে পারছো না? জবাব এলো, না। সেই যে আমার দিকে তুমি চুপ করে তাকিয়েছিলে, মনে পড়ছে? রায়ানের জবাব, মানে? সীমন্তিনী মনে মনে বলল, দাঁড়াও, মানে বোঝাচ্ছি তোমাকে। সে ঝটপট লিখল, আমি ভেবেছিলাম সাইলেন্ট থেকে তুমি আমাকে অনেক কথা বললে, বলনি কিছু? উত্তর নেই। এবার নিজেরই মোবাইল থেকে সীমন্তিনী মেসেজ পাঠালো, রায়ান সিনেমা দেখতে যাবে? মুহূর্তের মধ্যে উত্তর এলো, নো টাইম, সামনে পরীক্ষা। ঠোঁট বেঁকালো সীমন্তিনী। বেশি পাকা, 2 ঘন্টা সিনেমা দেখলে লেখাপড়ার কি এমন ক্ষতি হয়? বিরক্ত সীমন্তিনী ঠাম্মার মোবাইল টেনে নিল। রায়ানের মেসেজে ঢুকলো, দেখলো রায়ান লিখেছে, নাম বললে না? সীমন্তিনীর আগে গা রি করে উঠল। সে চটপট লিখল, খুব ছটপটানি দেখছি। রায়ানের জবাব এলো, একটা ফোন করব? ছেলে আবার ফোন করতে চায়। সীমন্তিনী দাঁত কিড়মিড়ি করতে করতে লিখল, সরি, মা উঠে পড়বে, উনি খুব রাগী, এত রাতে ছেলেদের ফোন শুনলে কিছু না কিছু একটা করে বসবে। ওরে বাবারে, তাহলে নো রিস্ক। এবার নামটা বলো। ঠোঁট কামড়ে একটু ভেবে নিল সীমন্তিনী। লিখল, কাল আমার সঙ্গে কফি যাবে? লিখেই ভয় করতে লাগলো সীমন্তিনী, রায়ান যদি হ্যাঁ করে দেয় তাহলে তো অনুলিপির কথাই 100% ঠিক। তখন কি হবে? ছাড়াছাড়ি? ইস, কেন যে মরতে এই ডেঞ্জারাস খেলাটা শুরু করলো। হড়বড়িয়ে নিজের মোবাইল থেকে মেসেজ পাঠালো সীমন্তিনী, রায়ান তুমি কি আমাকে ছাড়া কাউকে আর সাজেশন দিয়েছ? অল্প সময়ে উত্তর এলো, অবশ্যই দিয়েছি। কেন? দিয়েছে আবার জিজ্ঞেস করছে কেন? সীমন্তিনীর এত রাগ হলো যে ইচ্ছে করলো মোবাইলটা মেঝেতে ছুঁড়ে ভেঙে ফেলে দেয়। আচ্ছা, কাল এই সাজেশনের পাতাগুলো ছিঁড়ে পুড়িয়ে রায়ানকে খামে ভরে দিলে কেমন হয়? বেশ হয়, ঠিক হয়। নিজেকে কোনো মতে সামলে সীমন্তিনী গোপন নম্বরে লিখল, তোমার সাজেশন খুব ভালো। উত্তর এলো, কিসের সাজেশন? ন্যাকা, কিসের সাজেশন জানে না। সীমন্তিনী খটখট করে লিখল, যেগুলো আমাকে দিয়েছ। উত্তর এলো, তুমি কে? তোমার গলার স্বর শুনতে ইচ্ছে করছে। সীমন্তিনীর মনে হলো কেঁদে ফেলবে, গলা শুনতে চাইছে। নিজের মোবাইল টেনে নিয়ে লিখল, রায়ান তোমার কি এখন আমার গলা শুনতে ইচ্ছে করছে? একটু থমকে থাকার পর উত্তর এলো, এত রাতে নো কথা। নো কথা? কি মারাত্মক, কি ভয়ঙ্কর! আমার কথা শুনতে ইচ্ছা করছে না, অথচ অন্য মেয়ের গলা শোনার জন্য মাঝরাতে হ্যাংলামি। সীমন্তিনী কি করবে বুঝে উঠতে পারছে না। খেলার রেজাল্টটা জানা হয়ে গিয়েছে। ভাবতে ভাবতে বিপ বিপ করে ঠাম্মার ফোনে রায়ানের মেসেজ ঢুকলো, তুমি কি কাল আমার সঙ্গে একটা সিনেমায় যাবে? তারপর কফি খাবো। আর পারলো না সীমন্তিনী, পারার কথাও নয়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। 2 হাতে 2টো ফোন, ওপেন আর গোপেন। রাগে, দুঃখে, হিংসায় তার হাত কাঁপছে। মনে হচ্ছে হাতের কাছে রায়ান থাকলে এতক্ষণে ঠিক আঁচড়ে খিমচে দিত। রাগ হচ্ছে অনুলিপির উপর। এই ভয়ঙ্কর খেলায় তাকে ঠেলে দিয়েছে।
খুব অন্যায়। কি দরকার ছিল তার রায়ানের গোপন কথা জানার? এখন কি করবে? একটা কাজ করবে, রায়ানকে ফোন করে জানিয়ে দেবে যার সঙ্গে খুশি সে সিনেমা যাক, কফি খাক, সীমন্তিনীর সঙ্গে আর তার কোনো সম্পর্ক নেই। কিন্তু কোন ফোনটা থেকে করবে, তার নিজেরটা নাকি গোপেনটা? বলতে বলতে ঠাম্মার ফোনে কল ঢুকলো। চমকে কানে তুলল সীমন্তিনী। হ্যালো হ্যালো, রায়ানের গলা। কি সাহস! কত বড় পাজি ছেলে! নাম না বলা মেয়ের সঙ্গে কথা বলার জন্য তৎপরিয়া হয়ে উঠছে, মরিয়া হয়ে উঠছে। সীমন্তিনী চুপ। কীভাবে ঝগড়া করবে, জোরে জোরে নাকি ঠান্ডা গলায়? এবার রায়ানের ফিসফিসানি ভেসে উঠল। হ্যালো সীমন্তিনী, হ্যালো। চুপ করে আছো কেন? ধরা পড়ে লজ্জা পেলে? চুপ করে তাকিয়ে থাকার কথা শুনেই তো ধরে ফেলেছি। তারপর সাজেশনের কথা বললে, শিওর হয়ে গেলাম। কেমন ঘাবড়ে দিলাম, হা হা। হলো কি হলো? হ্যালো হ্যালো সীমন্তিনী, হ্যালো হ্যালো সীমন্তিনী। আরে কথা বলছো না কেন? ধরা পড়ে গেছো, আর লুকিয়ে লাভ নেই। সীমন্তিনী চুপ করে আছে। তার লজ্জা করছে, রাগ হচ্ছে, খুব আনন্দও হচ্ছে। ইচ্ছে করছে এখনই ছুটে গিয়ে রায়ানকে একটা চুমু খায়। মনে মনে অনুলিপিকেও ধন্যবাদ জানালো সীমন্তিনী। গোপেন ওপেন না খেললে তার হয়তো জানাই হতো না রায়ান নামে এই পাজি ছেলেটা তাকে গোপেনেও এত ভালোবাসে। ফোনটা ঠোঁটে রেখে সীমন্তিনী আহ্লাদি গলায় বলল, রায়ান, আমি তোমাকে মেরে ফেলব। কি নিয়েছেন পরীক্ষা? না নিলে এখনই নিয়ে নিন। আর আপনি জেনে নিশ্চিত হন তার সাজেশন কেবল আপনারই জন্য, অন্য কারোর জন্য ভাগ না বসে। গল্পটি ভালো লাগলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমবার এরকম একটা কাজ করছি, তাই ভুল ত্রুটি হতেই পারে। তাই প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত এবং আমার ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দিন।